বলেই আলতো করে বুকে চেপে নিল। বাবাই, ও বাবাই, তুমি সত্যি এসেছ নাকি আবারও সুইট ডিম দেখছি আমি? মামা সব সময় ঘুমানোর আগে বলে দেয় ঘুমোলে আমি সুইট সুইট ডিম দেখব, আর আমি সব সময় আমার বাবাইকেই দেখি। বলেই দিহানের গলা জড়িয়ে ধরল। সুপ্তির কথাটা বারবার দিহানের কানে বাজতে লাগলো। এটা কি করে সম্ভব? শক্তি আমার সাথে এতটা স্বাভাবিক? আমি তো ভেবেছিলাম কাঁদতে শুরু করবে ঘুম ভাঙলেই। দিহান সুপ্তিকে জড়িয়ে নিয়ে আদুরে গলায় বলল, আমার মেয়েটা তো খুব পাকা, সে কি করে বুঝলো তার বাবাই আমি? সুপ্তির সাথে সাথে ছাড়িয়ে চোখ ঘুরিয়ে ঢোক চিপে চিপে মাথা নাড়িয়ে বলতে লাগলো, তোমার এত এত ভিডিও মামা আমাকে দেখিয়েছে, তোমার এত এত ছবি আছে আমার কাছে। দিহান যেন বিস্ময় চোখে চাইল। শায়রি যে সুপ্তিকে দিহানের ছবি দেখাবে বাবা হিসেবে, তাকে চেনাবে, এটা তার কল্পনার বাহিরে ছিল। চাওয়ার তুলনায় বেশি কিছু পেলে মানুষের ভিতর কতটা আনন্দ, কতটা সুখের সৃষ্টি হয়, যারা পায় তারাই বুঝে। সুপ্তি আরো কিছু বলতে গিয়েও থেমে গেল। মুখে বিষাদের ছায়া, একে মুখ ঘুরিয়ে বুকের উপর দুহাত ভাঁজ করে রইল। দিহান ভ্রুকুচকে বলল, কি হলো মামুনি, বলো। না, তোমার সঙ্গে কথা নেই, কাটটি কাটটি কাটটি। দিহান মুখ ফুলিয়ে সুপ্তিকে টেনে কোলে নিয়ে বসে গালে কয়েকটা চুমু খেলো। কেন আমার মামুনি আমায় কাটি করছে কেন? সুপ্তি অসহায় ভনিতায় অদ্ভুতভাবে মুখ ফুলিয়ে কেঁদে ফেলল। তুমি খুব পচা, তুমি মাম্মাকে কাঁদাও, আমাকেও কাঁদাও। সবাই তার বাবার হাত ধরে স্কুলে যায়, ছুটির দিন ওদের বাবার সাথে কত ঘোরে, আইসক্রিম খায়, চকলেট খায়। ওদের বাবা কত ভালোবাসে ওদের, আর তুমি একটুও ভালোবাসো না আমাদের। আমি কখনো বাবার কোলে উঠতে পারি না, বাবার হাত ধরে স্কুলে যেতে পারি না। মাম্মাই, মামা, অভ্র মামাই ছাড়া কেউ আমাকে আইসক্রিম খেতে নিয়ে যায় না। তুমি পচা, খুব পচা। বলেই ঘুরে গলা জড়িয়ে কাঁদতে লাগলো। দিহানের বুকটা কেমন কেঁপে উঠল। সুপ্তি তার বাবাকে মিস করে, প্রচণ্ড মিস করে। এই বয়সে প্রত্যেকটা বাচ্চাই চায় মা বাবার ছায়ায় বেড়ে উঠতে। সুপ্তিও চায়, এটা অস্বাভাবিক কিছু না। দিহান এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শক্তি নাকি খুব স্মার্ট, খুব ইন্টেলিজেন্ট। এমন তো তাই বলেছে আমায়। তাহলে এমন বোকার মতো কাঁদছে কেন? শক্তি কি জানে তার বাবাই একেবারে তার কাছে চলে এসেছে তার সব আবদার পূরণ করতে, তাকে অনেক অনেক আদর ভালোবাসা দিতে? সত্যি। ইয়েস মাই প্রিন্সেস। মুস্কান খাবার গুছাচ্ছে আর মনে মনে ভাবছে, ওনার খুব কষ্ট। বাইরে থেকে যতটা শক্ত থাকুক, যতই চড়া মেজাজে থাকুক, ভেতর থেকে মানুষটা খুবই ভালো। আগে ভাবতাম হয়তো দুনিয়াতে আমি সব থেকে দুঃখী, কিন্তু এখন ধীরে ধীরে বুঝতে পারছি আমার থেকেও দুঃখী মানুষ এই পৃথিবীতে রয়েছে। পৃথিবীতে সব মানুষের ভিতরেই গভীর কষ্ট লুকিয়ে থাকে। দুঃখ কষ্টবিহীন মানুষ এই পৃথিবীতে বোধহয় একটাও খুঁজে পাওয়া সম্ভব নয়। ইমন চেয়ার টেনে বসতেই খানিকটা শব্দে চমকে উঠল মুস্কান। ইমন একবার চেয়ে আবার চোখ সরিয়ে নিল। মুস্কান খাবার সামনে এগিয়ে দিতে দিতে বলল, শায়রি আপা তো আজ এখনো রুমের দরজা খুললো না। অনেক ডেকেছি, বউ ডেকেছো তবুও খুলনি। তো কি হয়েছে, ওর যখন মন চাবে খুলবে। একবার ডেকে পাওনি যেহেতু, সেহেতু এত টাকাটাকির কিছু নেই। সুপ্তির খাবারটা তো ঠান্ডা হয়ে গেল, তাই বলছিলাম আর কি। শক্তি ধ্যানের কাছে আছে, এত টেনশনের কিছু নেই। ইমন খেতে খেতে উত্তর দিল। মুস্কান বড় বড় চোখ করে বলল, সত্যি ঘরে নেই। ইমন কিছু বলল না। ইমন সবকিছু গুছিয়ে বের হচ্ছিল। মুস্কান বলল, শুনছেন, আপনার ওয়ালেটটা। ইমন হাঁক ঝুঁকিয়ে গেল, বাইরের পাটা ভেতরে নিয়ে এলো। কথাটা প্রয়োজনীয় হলেও ভীষণ ভালো লাগলো তার। ঘাড় বাঁকিয়ে তাকালো মুস্কানের দিকে। মুস্কান খানিকটা দৌড়েই ওয়ালেটটা এগিয়ে দিল। নাকে বিন্দু ঘাম জমেছে তার। ইমন ওয়ালেট নিতে নিতে তার মুখের দিকে চেয়েছিল কিছুটা সময়। আমি চাই কাকি এসে শায়রির কথা বলবে। আমি জানি শায়রি এই একটা কারণে আপত্তি করছে শুরু থেকে। আমি শিওর কাকা রাজি হয়েছে জানলে, কাকি পুত্রবধূ হিসেবে ওকে স্বীকার করে নিলে, সত্যিকে নাতি হিসেবে মেনে নিলে শায়রি পিছুপা হতে পারবে না।
ইমনের কথা শুনে দিহান বলল, আর তুই তোর কিশোরী বধূকে কবে বধূ করে নিজের ঘরে স্থান দিবি? বাড়িতে তো আগেই ঢুকে পড়েছে, মনেও জায়গা করে নিয়েছে, এবার পার্মানেন্ট কিছু একটা কর ভাই। সেদিনের জন্য আমি কিন্তু কোনোভাবেই তাই চাইছিলাম দায়মুক্ত হতে। ঘরে যে স্থান দেয়নি তার কি গ্যারান্টি? তা তো ঠিকই বলছো দোস্ত, তোমার মুগ্ধময়ী তো অনেক আগেই তোমায় মোহিত করে ফেলেছে। শোন, তুই কাকিকে নিয়ে বাড়ি আজ, আর আমি শুধু দাদিকে নিয়ে আসবো, আর কাউকে নিয়ে আসতে চাইছি না এই মুহূর্তে। বুঝিসই তো একটা সমস্যা আছে, এত বড় ইন্ডাস্ট্রির মালিক ভালোই বিবাহ করছে, তা নিয়ে আলোচনা শেষ থাকবে না। এই ওয়েট, তুই কবে থেকে সমালোচনার ধার ধারিস? ধার ধারছি না, সমস্যাটা আমার হবে না। মিস্টার ইকরামুল চৌধুরী যাতে কোনো প্রশ্নের সম্মুখীন হতে না হয়, এই আর কি। এছাড়া লোকজন যে কিছু জানে না এমনটা নয়, একটা ঘটনা ঘটে গেলে তার সবার কানে পৌঁছাবে। আপাতত নিজে থেকে লোক জানাজানি করতে চাইছি না। তোদের সব ঠিকভাবে হবে, এটা শিওর থাক। তোদের কাজের ফাঁকে আমাদেরটা কমপ্লিট করে ফেলবো। কাজের বুয়াটা বেশ খোঁজাচ্ছে। মুস্কান বেশ বিব্রত বোধ করছে, থেকে থেকে গলার দিকে কেমনভাবে চেয়ে আছে। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে তার। এর আগেও কয়েকটা বুয়াকে ইমন বিদায় করে দিয়েছে তাদের এমন খোঁজানো স্বভাব দেখে। কাজ করছে দুজনে। মুস্কান রুম গোছাচ্ছে, বুয়া ফ্রিজ পরিষ্কার করছে। খানিক সময় পর মুস্কানের কাছে এসে চট করে বলেই ফেলল, একটা সত্যি কথা বলবা বড় আপা, মনে কইরা বলবা তো দেখি। মুস্কান ঘাবড়ে গেল ভীষণ, ভয়ে এক ঢুক গিলল। বড় সাহেবের সাথে কি তুমি রাত কাটাইছো? কথাটা যেন বিষের মতো আঘাত করলো মুস্কানকে। সে কিসের ইঙ্গিত দিয়েছে তা বুঝতে খুব একটা অসুবিধা হলো না। তবুও মুস্কান নিজেকে একটু স্বাভাবিক রেখে বলল, হ্যাঁ, রাত কাটায়। ওনার যে পর্যন্ত ঘুম না আসে আমি ওনার পাশে বসে মাথা টিপে দেই। উনি যদি সারা রাত জেগে কাজ করে তো আমি ওনার পাশে বসে থাকি, যখন যেটার প্রয়োজন পড়ে তখন সেটা ওনার সামনে নিয়ে আসি। ওনার ঘুম না হলে সারা রাত জেগে ওনার পাশে বসে গল্প করি। এটাকে তো রাত কাটানোই বলে। বুয়া যেন বিশ্বাস করলো না। মুস্কানের হাতটা চেপে সোফায় গিয়ে বসলো। মুস্কানকেও বসালো, ফিসফিস করে বলতে লাগলো, আমি এখানে রোজ আসার সময় আশেপাশে মানুষ আমারে জিগায়, শেফালি ও বাড়ি যে মায়েরা আছে তার বিষয়ে কিছু জানোস? আমি বলি হ জানি, আপা তো খুব ভালা, এই সেই। তখন আমারে বলে, সব তো বুঝলাম, ইমন চৌধুরীর সাথে ওই মেয়েটার কি সম্পর্ক সেটা তো জানোস? আমি কই না, জানি না তো। তখন তারা আমারে কয়, তোমার নাকি খারাপ পাড়ায় থেকে নিয়ে আইছে। আমি প্রথমে বিশ্বাস করি নাই, কিন্তু আজকে কেমন জানি খটকা লাগতেছে। মুস্কানের শরীরটি শিউরে উঠল, মাথাটা কেমন যেন করে উঠল, বুকের ভেতর সহ পুরো শরীরে কাঁপুনি ধরে গেল। দোকান চেপে চিৎকার করে বলতে ইচ্ছে করলো, আমি খারাপ পাড়া থেকে আসিনি, আমি খারাপ মেয়ে না। নিজের মন শরীর দুটোই শক্ত রাখলো সে। মুখটা তার মলিনতায় ছিয়ে গেল। আহারে, বুঝি গো, সবই বুঝি। তোমার পরিস্থিতি আমি বুঝতেছি এখন। তোমার অনেক কষ্ট, তাই না? মুস্কান অবাক চোখে বুয়ার দিকে চাইলো। বুয়া অদ্ভুত মুখ করে ভয়ে ভয়ে বলল, বড় লোকের মতি গতি ঠিক নাই। এখন তোমারে নিয়ে আইছে ভালো খাউন, ভালো কাপড় দিতাছে ওই রাতে, এখন একটু সুখ পাওয়ার জন্য। নিজেকে চাহিদা মিটা গেলে ঠিকই চুইটা ফেলাই দিব। মাইয়েরা হইল পুরুষ গো ভোগের সামগ্রী, আর ইমন চৌধুরী হলো শহরের বড় ব্যবসায়ীর ছেলে, কত বড় বাড়ির মানুষ সে, তারা দ্বারা তো এইসবই হইব। বুঝো না, টাকা আছে, ক্ষমতা আছে, মেয়ে দেখলেই তাদের শরীরে রক্ত টকবক করে। আমি শুনছি তার ছোট ভাইও নাকি এমন চরিত্রহীন, ঠিক নাই। বড়টা এমন কেউ বিশ্বাস করে নাই, এখন সবাই বুঝে গেছে বড়টা আরো বড় মাপের চরিত্রহীন। তোমার যে এসব বলছি আবার কাউরে বলো না। আমি বুঝি তুমি পরিস্থিতির শিকার হয়েছ, কি আর করবা, সবই কপাল। বলে এক দীর্ঘশ্বাস ছাড়াই সময়টুকু শেফালি পেল না। মুস্কানের শরীরে যেন আগুন ধরে গেছে। শেফালি অবাক হয়ে এক চিৎকার দিল। সে যেন এতদিনে চেনা মুস্কান
আর এই মুস্কানকে মেলাতেই পারছে না। চুলের মুঠি ধরে ইচ্ছা মতো টানছে আর বলছে, তোর সাহস কি করে হয়? ওনাকে তুই চরিত্রহীন বলিস? সাহস কি করে হয়? চোখ দিয়ে অঝরে পানি পড়ছে আর মুখ দিয়ে সমানে কথাগুলো বলছে। পাগলের মতো চুল ধরে টানাটানি করছে। শেফালি সমানে চিৎকার করছে। আমি তো তোমার ভালোর জন্যই কইলাম, ছাড়ো আমারে, ছাড়ো। তুই ভালোর জন্য বলছস? তুই আমাকে যা খুশি বলতি, তুই ওনাকে নিয়ে বললি কেন? তুই না জেনে ওনার চরিত্রহীন বললি কেন? ফেরেস্তার মতো মানুষটাকে তুই এত খারাপ কথা বললি? ওনার মতো মানুষ তুই আর একটা দেখতে পাবি? শয়তান মহিলা, তোকে আজ আমি মেরেই ফেলবো। ছ্যাঁচড়াতে রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছে। উদ্দেশ্য বটি দিয়ে ঘাড় বরাবর কোপ দিবে। ইমনের সম্পর্কে এমন অপ্রিয় কথাবার্তা, ইমনের চরিত্রে দাগ লাগানোটা যেন তার সহ্য হলো না। বুকের ভিতর যেন দাউ দাউ করে আগুন জ্বলছে তার। মাথায় আর মস্তিষ্কে একটা কথাই খেলছে, তার ওই মানুষটা কখনো খারাপ হতে পারে না। তার ওই মানুষটাকে নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করার স্পর্ধা দেখালে সে তাকে খুনি করে ফেলবে। নিজের এমন চেঁচামেচি শুনে সায়রি ছুটে নিচে চলে আসে। আর যা দেখে তাতে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এটা যে মুস্কান তা বিশ্বাস করতে প্রচন্ড কষ্ট হলো। কিন্তু ঘটেছেটা কি? এমন কি ঘটলো যার কারণে পানির মতো ঠান্ডা স্বভাবের মেয়েটা এভাবে তীব্র আগুনের মতো জ্বলে উঠল? এভাবে গর্জন ছাড়ছে কেন? মুস্কানের হাত থেকে শেফালির চুলগুলো ছাড়ালো, ব্যস্ত গলায় বলল, এসব কি? ছাড়ো, পাগল হয়ে গেছো মুস্কান? ছি, এসব কি করে করছো? এসব কি করছো তুমি? বলি এক ঝটকায় ছাড়িয়ে নিলাম। মুস্কান খানিকটা ছিটকে পড়ল। শায়রিকে দেখে ফুপিয়ে কেঁদে উঠল। শেফালি ভয়ে অনেকটা দূরে সরে গেল। মুস্কান নিচ থেকে উঠে শায়রিকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। শেফালি ভয়ে এক ঢোক গিলল। আপা, উনি তো অনেক ভালো আপা, তাও কেন সবাই ওনাকে খারাপ ভাবে? আপা, আমি কোনো অপরাধ না করলেও সকলে অনেক খারাপ মন্তব্য সহ্য করি। ছোটবেলা থেকে সহ্য করতে করতে আমার শুয়ে গেছে, কিন্তু ওনাকে নিয়ে কেউ চুল পরিমাণ অপ্রিয় কথা বললে আমি সহ্য করতে পারি না। ওনাকে নিয়ে কেউ বাজে কথা বললে আমি তাকে খুন করে ফেলবো। বলেই শেফালির দিকে চাইতেই শেফালি ভয়ে ও বাবা গো বলেই এক দৌড়ে বাড়ির বাইরে চলে গেল। শায়রি ভ্রুকুচকে বলল, মানে ইমনকে নিয়ে শেফালি কি বলেছে? মুস্কান সবটা খুলে বলে হাউমাউ করে কাঁদতে লাগলো। শায়রি এক দীর্ঘশ্বাস ছাড়লো। মুস্কানকে সান্ত্বনা দিয়ে ইমনকে ফোন করে সবটা জানালো। ফোন রেখে দিহানের নাম্বারে ডায়াল করলো সুপ্তিকে খাওয়িয়েছে কিনা জানার জন্য। রুমে বসে নিঃশব্দে কেঁদে যাচ্ছে মুস্কান। শায়রি সবটা জানানোতে ইমন দ্রুতই বাড়ি ফিরল। পোশাক না পাল্টেই মুস্কানের রুমে চলে এলো। ইমন রুমে ঢোকার সাথে সাথে মুস্কান ছুটে গিয়ে তাকে ঝাপটে ধরলো। যেন তার অপেক্ষাতেই ছিল সে, যেন সে জানতো তার মানুষটা ঠিক তার কাছে আসবে। দু হাতে জড়িয়ে বুকে মাথা রেখে নিঃশব্দে চোখে পানি ফেলছে মুস্কান। ইমন তাকে না ধরেই ভারী আওয়াজে বলল, তুমি নাকি মারপিট করেছো? চুলের ধরে টানাটানি এসব কি শুনছি আমি মুস্কান? মুস্কান ভয় পেয়ে গেল। ইমন তার হাসিটা খুব কষ্টে চেপে বলল। কাজটা মোটেই ঠিক হয়নি। মুস্কান ইমনকে ছেড়ে ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে চোখ বন্ধ করে বলল, আমি আপনাকে ভালোবাসি। আপনার ভালো মন্দ খেয়াল রাখাটা যেমন আমার ভালোবাসা, আপনার সম্পর্কে কেউ বাজে কথা বললে তার প্রতিবাদ করাটাও আমার ভালোবাসা। শেফালি আপার জায়গায় যে কেউ থাকলে আমি এই অবস্থায় করতাম। সাহস হয় কি করে আপনাকে নিয়ে বাজে কথা বলার? বলেই আগে ফুঁসতে লাগলো। শরীর কাঁপছে, গলায়ও কাঁপুনি স্পষ্ট। 16 বছরের কিশোরীর মুখে ভালোবাসি কথাটা শুনে তার যতটা না অবাক এবং ভালো লেগেছে, তার থেকেও বেশি অবাক এবং ভালো লেগেছে তার ভালোবাসার ধরন দেখে। এই মেয়েটার মাঝে হঠাৎ এতটা সাহস কি করে চলে এলো তা যেন মাথায় ঢুকছে না তার। ভালোবাসার মানুষের অপমানে যদি তোমার মন না কাঁদে, তবে কেমন ভালোবাসো তুমি তারে? মুস্কানের মনটা প্রচন্ডভাবে কাঁদছে। ইমনের অপমান, ইমনের সম্পর্কে বলা বাজে কথাগুলো তার বুকে আঘাত করেছে। তার নিষ্পাপ মনের নিষ্পাপ ভালোবাসার ধরনটাই যে এমন। ইমন খানিকটা এগিয়ে গেল। এক হাতে মুস্কানের কোমর পেঁচিয়ে নিজের খুব কাছে নিয়ে এলো। আঙ্গুল পেঁচিয়ে ঠোঁটটা চেপে মুখোমুখি হয়ে বলল, চুপ, অনেক হয়েছে এর আগ। এই অস্থিরতা যেন আর কোনোদিন ভুগতে না হয়। আমার অপ্রিয় কথাগুলো যেন আর কখনো না শুনতে হয়, সে ব্যবস্থা করবো এবার। মুস্কানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ইমন বাঁকা হেসে বলল, যতটা সরল দেখা যায় ততটা তুমি নয়, বেশ ঝাঁজ। মুস্কান লজ্জায় মিলিয়ে গেল।
চোখ দুটো সরিয়ে নিল। ইমন তার গভীর দৃষ্টি ছুড়ে দিল মুস্কানের দিকে। কামড়ের দাগটায় হাত বুলাতেই মুস্কান হালকা কেঁপে উঠল, চোখ দুটো বন্ধ করে ফেলল সে। ইমন মুস্কানের আবদ্ধ চোখের পাতায় চুমু খেলো, কপালে, গালে, থুতনিতে, অবশেষে ঠোঁট জোড়াতে হালকা করে ঠোঁট চোয়াতেই মুস্কান তাকে শক্তভাবে আঁকড়ে ধরল। ইমন কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমাকে অবাক করে দিয়েছে আজ তোমার এই চঞ্চলতা। আমাকে অবাক করে দিয়েছে তোমার এই পাগলাটে ভালোবাসা। আমাকে অবাক করে দিয়েছে তোমার এই পাগলামো মাখা প্রতিবাদ। আমি সত্যি বিস্মিত হয়েছি আজ। আমি সত্যি অনুভব করছি আজ আমারও কেউ আছে, খুব আপন কেউ, যে কিনা আমার সামান্যতম বদনামটুকুও সহ্য করতে পারে না। তার অবুঝ মনে এটুকু জায়গা করে নেওয়াটা আজ যেন নিজেকে সার্থক মনে হচ্ছে। তার মুখে ভালোবাসার স্বীকারোক্তি আমাকে ঘায়েল করতে পারেনি। ঘায়েল হয়েছি তার অবুঝ মনের পাগলামতে ঘেরা পাখির রূপে ভালোবাসার বহিঃপ্রকাশে। কি মজা, কি মজা, মামাই সৌম্য আন্টিকে আদর করছে, পাপ্পি দিচ্ছে। সুপ্তির খিলখিল করে হাসি আর তার হাততালির আওয়াজ শুনে মুস্কান কিছুটা ছিটকে দূরে সরে গেল ইমনের থেকে। লজ্জায় তার পুরো শরীর অবশ হওয়ার উপক্রম। ইমন সুপ্তিকে একবার আরেকবার মুস্কানকে দেখে অসহায় ভঙ্গিতে চেয়ে হালকা কেসে উঠল। সুপ্তি আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে নিচে চলে গেল আর বলতে লাগলো, কি মজা, কি মজা, মামাই সৌম্য আন্টিকে আদর করে চুমু খাচ্ছে। দিহান, তাহিয়া বেগমার তিন্নি বসে আছে। শাওরি রান্নাঘরে আছে বুয়ার সাথে। হঠাৎ সুপ্তি দৌড়ে এসে দিহানের কোলে চেপে বসলো। বাবাই, বাবাই, জানো মামাই সৌম্য আন্টিকে আদর করছে আর এইভাবে চুমু খাচ্ছে। বলে ইমনের মতো করেই দিহানকে চুমু দিল, কপালে, গালে, আর খিলখিল করে হাসতে লাগলো। তিন্নি চোখ বড় বড় করে চেয়ে এক ঢোক গিলল। লজ্জায় শেষ। তাহিয়া বেগম অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল সুপ্তির কথা শুনে। প্রথমে ভাবলো বাচ্চা মানুষ, আবার ভাবলো না, বাচ্চারা তো মিথ্যে বলে না, এই মুসুটা আবার কে। মুস্কান নিচে আসতেই সবাইকে দেখে সালাম দিয়ে রান্নাঘরের দিকে যেতে নিল। অমনি সুপ্তি বলল, সৌম্য আন্টি, তুমি আজ অনেক হ্যাপি, মামাই তোমাকে কত ভালোবাসে। মুস্কান লজ্জায় দ্রুত রান্নাঘরে চলে গেল। দিহান সুপ্তিকে থামানোর চেষ্টা করতে লাগলো। জোরপূর্বক হেসে মায়ের দিকে তাকালো। তাহিয়া বেগম ভ্রুকুচকে চেয়ে আছে। তিনি বেশ অস্বস্তিতে ভুগছে। মা ভাইয়ের সামনে এসব কথা শুনে দিহান গলা খাকারি দিয়ে বলল, মানে হয়েছে কি, ওর নাম মুস্কান, ইমনের হবু বউ। তাহিয়া সহ তিন্নি দুজনেই হক চকিয়ে গেল। হবু বউ মানে মেয়েটা তো ইমনের থেকে বেশ ছোট, স্কুলে পড়ে মনে হচ্ছে। আরে না, কি বলছো, এবার তিম্মির সাথেই। তবুও তো ছোট, আর এর সাথে ইমন। ইমন ওকে কিভাবে চেনে? সব বলবো মা, আগে তুমি শায়রিকে ম্যানেজ করো প্লিজ। সেজন্যই তো এসেছি বাবা, তুই চিন্তা করিস না। তিনি যা তো শায়রিকে নিয়ে আয় এখানে। রাত 10টা ছুঁই ছুঁই। রাতের খাবার খেয়ে শায়রি ছাদে হাঁটাহাঁটি করছে আর ভাবছে বিষাক্ত অতীতে সেই দিনগুলোর কথা। হঠাৎই ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই দিহান বলল, কি করছিস? রাগ করে ছাদে হাঁটাহাঁটি না করে রুমে যা, ঠান্ডা লেগে যাবে। আমি কি বাচ্চা নাকি? আমার ভালোটা আমি বুঝি, তো ওকে ভাবতে হবে না। তুই তো বাচ্চাই, তুই এক বাচ্চার মা বলে কি মাথা কিনে নিয়েছিস নাকি? এখন এক বাচ্চার মা, কদিন পর আরো একটা বাচ্চার মা হবি। শুক্তিও ওর ভাই বোন পেয়ে অনেক হ্যাপি হবে। তোর ঘর ভর্তি ছেলে মেয়ে হলেও তুই আমার কাছে বাচ্চাই থেকে যাবে, বুঝলি? শায়রি খানিকটা লজ্জা পেয়ে গেল। কানের পিঠে চুল গুছে মলিন হাসল। শায়রি হক চুকিয়ে গেল। নিচে চাইতেই ল্যাম্পপোস্টের আলোতে দিহানকে দেখতে পেল। কালো জ্যাকেট, সাদা প্যান্ট পরা, এক হাত পকেটে রাখা, আরেক হাতে ফোন ধরে আছে। এক গাল হেসে তাকিয়ে আছে তার দিকে। এই বয়সে এসে এতটা এমন মানায় না দিহান, বাড়ি যা। এই বুড়ি, প্রেম ভালোবাসার কি বয়স আছে নাকি? এমন আর মুস্কানকে দেখছিস না? কি, তুই আমাকে বুড়ি বললি? শয়তান ছেলে, ফোন রাখ, একদম ফোন দিবি না। তুই তো বুড়ি, এতে কি তোর কোনো সন্দেহ আছে নাকি? আমাকে দেখ, এখনো ক্লাস 11-12 মেয়েদের প্রপোজ পাই, তিন্নির বান্ধবী একটা তো আমার জন্য দেওয়া না। ইস, কি চয়েস রে তোদের, ছি। এই মুখ সামলে কথা বলছি। তোকে বিয়া করতে চাই বলে আমাকে এত ফেলনা ভাবিস না। ও, তুই কি আমাকে ফেলনা ভাবছিস? শোন, এখনো এই শাড়ির পেছনে
ছেলের অভাব নেই। স্কুলের কয়টা টিচারের প্রপোজ পেয়েছি জানিস? আর ওই রুবেলের কথা মনে নেই? বেচারা এখনো বিয়ে করেছে না, একটা আশায় যে আমি ওকে দয়া করে হলেও মেনে নিব। কি রুবেল, তুই এবার শেষ? এই কি বলছিস? কোনো ঝামেলা করবি না দিহান। তাহলে মায়ের প্রস্তাবে তুই পজিটিভ উত্তর দে যান। তুই যা বলবি তাই হবে। আর ও নেগেটিভ হলে বাচ্চা হারাবে, রুবেলকে হসপিটালের বেডে দেখবি, প্লাস নিজের জব হারাবি, আর নিজেকে এক গুহায় বন্দি পাবি। এই শহরে ইমন ছাড়া কেউ নেই তোর, আর ইমন যা করবে তোর আমাদের মেয়ের ভালোর জন্যই। এবার বল উত্তরটা কি? সায়রী চুপ হয়ে গেল। ফোন রেখে দিতে নিতেই দিহান বলল, শায়রি, যে সময়টা চলে গেছে সেই সময়টা আমরা কেউই আর ফিরে পাবো না। আমাদের জীবন থেকে 5টা বছর নষ্ট হয়ে গেছে, আর নষ্ট করতে চায় না। শক্তিকে আমি আর 5টা শিশুর মতোই স্বাভাবিক জীবন দিতে চাই। দোস্ত, তুই শক্তির জন্য সবটা মেনে নে না। আই প্রমিস ইউ, তোকে আমি স্পর্শ করব না, স্বামীর কোনো অধিকার ফলাবো না। আমরা দুজন বেস্ট ফ্রেন্ড ছিলাম, আছি, আর সারা জীবন তাই থাকবো। শুধু শক্তির বাবা হতে চাই, প্লিজ দোস্ত। আমি এখন সিরিয়াস, একটু ফান করছি না। বিলিভ মি, শুধু তোর সাথে জীবনের শেষ দিন অবধি কাটাতে চাই। জীবন সঙ্গী হিসেবে তোকে পাশে চাই। দেখ, শক্তি তার বাবাকে পাবে, দাদি দাদা ফুপি সব পাবে, পুরো একটা পরিবার পাবে, বাবা মাকে একসাথে একই ছাদের নিচে পাবে। ওর সেই আনন্দটা দেখার লোভ আমি সামলাতে পারছি না। ওর মুখে বাবাই ডাকটাকে চিরস্থায়ী করতে চাই। প্লিজ দোস্ত, তুই আমার মেয়ের থেকে আমায় আলাদা করিস না। সায়রীর চোখে পানি চিকচিক করছে। এক ঢোক গেলে কিছু বলতে নিতেই দিহান আবারও বলল, ছন্দ ছাড়া জীবন দিয়েই তো চলে গিয়েছিলাম। কেমন ছিলি সবটাই জানি আমি, কেমন ছিলাম সেটাও আমি জানি। এভাবে বাঁচা যায় না সাইরে। প্রত্যেকটা মানুষের জীবনেই একজন জীবনসঙ্গীর প্রয়োজন হয়। বই পড়িসনি? নারী পুরুষ একটি গাড়ির 2টা চাকার মতো, একটা চাকা না থাকলে গাড়িটা চলতে পারে না দোস্ত। মানুষের জীবনও তেমনই। যে নারীর জীবনে কোনো পুরুষ স্থায়ীভাবে না থাকে সেই নারীর জীবনটাই বৃথা। ঠিক তেমনই পুরুষের জীবনও। নারী পুরুষ একে অপরের পরিপূরক। একজন মা বাবা ছাড়া তার সন্তানকে কিভাবে মানুষ করে সেটা আমি জানি। হয়তো হাতে পায়ে বড় করতে পারে, সব দিকে পারলেও ঘাটতি থেকেই যায়। একটা শিশুর জন্য মা যতটা জরুরি, বাবা ঠিক ততটাই জরুরি। তাই শক্তিকে আমি কোনো কিছু থেকে বঞ্চিত করতে চাই না, স্পেশালি ভালোবাসা থেকে। সমাজ ছাড়া যেমন মানুষ একা একা বাঁচতে পারে না, তেমনি ব্যক্তিগত জীবনেও মানুষ একা বাঁচতে পারে না। সব মানুষেরই একটা ব্যক্তিগত মানুষের প্রয়োজন হয়। মনে রাখিস, আমাদের জীবন থেকে বন্ধু চলে গেলে আরও একটা বন্ধু আসবে। তুই আমি আজকে ভালো খাবার খাচ্ছি, কাল মন্দ খাবার জুটতে পারে। আজ মাংস খাচ্ছি, কাল লবণ ভাত জুটতে পারে। আজ বাড়ি গাড়ি টাকা পয়সা সোনাদানা আছে, কাল নাও থাকতে পারে। আবার পরশু এসব কিছু আবার পুনরায় ফেরত আসতে পারে। কিন্তু তোর জীবন থেকে যদি একটা মানুষ চলে যায়, প্রচণ্ড অভিমান নিয়ে যদি তোর জীবন থেকে এই পৃথিবী ছেড়েই চলে যায়, সে কিন্তু আর ফিরে আসবে না। সময় গেলে সাধন হয় না। তোকে আমি আজকে রাত সময় দিলাম ভাবার জন্য। বলেই ফোন রেখে দিল। ব্যালকনিতে বসে কাজ করছে আর সিগারেট খাচ্ছে ইমন। মুস্কান তার পাশেই বসা ছিল। ইমন ইশারা করতেই মুস্কান গিয়ে মদের বোতল নিয়ে টি টেবিলে রেখে জগার গ্লাস নিয়ে এলো। ইমন কাজ অফ রেখে বেশ অন্যমনস্ক হয়ে গেল আর বলল, এগুলো রেখে আসো, খাবো না, খেতে ইচ্ছে করছে না। মুস্কান খানিকটা অবাক হলেও গিয়ে আবার সব রেখে আসলো। চুপচাপ এসে বসলো ইমনের পাশে। কি ভাবছো, আমি ওটা কেন খেলাম না? মুস্কান চমকে গেল। সে সত্যি এটাই ভাবছে। ইমন উঠে দাঁড়ালো। ব্যালকনির রেলিংয়ের উপর হাত রেখে দূর আকাশে জলজল করা অনেক তারার ভিড়ে সে একটি চাঁদের উপর দৃষ্টি স্থির রাখলো। ওই চারটা যেমন রাতের বিদঘুটে অন্ধকার দূরে সরিয়ে দিয়েছে, ঠিক তেমনি তুমি আমার জীবনের সে বিদঘুটে বিষাক্ত অন্ধকারটা দূরে ঠেলে দিয়েছ। জ্যোৎস্নার আলোর মতো আলোকিত করেছে আমার জীবন। মুস্কানের বুকের ভিতরটা ধক করে উঠল। লজ্জায় গাল দুটো লালিমা আভাই ভরে গেল। বসা থেকে উঠে দাঁড়ালো। ইমনের পাশে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে রইল। কান দুটো যেন ইমনের মুখের উপর বসিয়ে রাখা। যে সে কথা বলবে অমনি তার কানের ভিতর ঢুকাবে, সেখান থেকে মস্তিষ্কে কথাগুলো অটল রাখবে, সেখান থেকে তার ছোট্ট হৃদয়ে যত্ন করে রেখে দেবে তার জীবনের মহাপুরুষটির বলা প্রত্যেকটা বাণী। আমার জীবনের আগে কোনো লক্ষ্য ছিল না, ছিল না বাঁচার কোনো আগ্রহ। দিন চলছে তো চলছে, রাত যাচ্ছে তো যাচ্ছে,
বিজনেস করছে, সুনাম অর্জন করেছে, ব্যাস এইটুকুই। এর বাইরে কোনো চাহিদা ছিল না। কিসের চাহিদা থাকবে? আমার তো পরিবারে ছিল না। ও সরি, পরিবার থেকেও নেই। এই বিশাল পৃথিবীতে যার বাবা মা নেই সে বোঝে পৃথিবীতে বেঁচে থাকা কতটা কষ্টের, কতটা যন্ত্রণার। আমার সব থেকেও কিছুই নেই। জীবনটা ফিকে মনে হতো। এই ঘর, এই বাড়ি, গাড়ি, টাকা পয়সা দেখে তার ছেলে হাসি হাসতাম সবসময়। কি হবে এগুলো দিয়ে? কি করবে এগুলো দিয়ে? নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে তো সব ছেড়ে চলে যেতে হবে। কেউ থাকবে না আমার যারা সবের দায়িত্ব নেবে। কেউ থাকবে না যে আমার স্মৃতি মনে রাখবে। এমন কেউ থাকবে না যে নামাজে দাঁড়িয়ে দুহাত তুলে আমার জন্য রবের নিকট প্রার্থনা করবে। এমন কেউ থাকবে না যে আমার কবরের পাশে বসে এক ফোঁটা চোখের পানি ফেলবে। ভাবতাম কোথায় ভাবে স্বার্থহীন একটা নিষ্পাপ প্রাণ। এই শহরে সবাই ছলনা করে বেড়ায়। এমন কি আছে যে আমাকে আমার মতো করে বুঝবে? কেউ নেই। জীবনের মায়াটা করা তখনই বাদ দিয়েছে। নিজেকে মদের নেশায় মত্ত রেখেছে। এটি ছিল নিস্তব্ধ রাতের একমাত্র সঙ্গী আমার। এমন একটা লক্ষ্যহীন আশা ভরসা ভালোবাসাহীন জীবনের দমকা হওয়ার মতো চলে এলে তুমি। ধীরে ধীরে উপরওয়ালা বুঝিয়ে দিল তোর জীবনের লক্ষ্য এবার বদলানোর সময় এসে গেছে। তোর জীবন এখন অন্য কারোর সাথে বাঁধার সময় এসে গেছে। লক্ষ্যহীন মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে পারে না। আর যারা বাঁচে তোর জীবন তো লাশ হয়ে বেঁচে। বাঁচতে হলে তোমাকে নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে বাঁচতেই হবে। আমিও জীবন তো লাশ হয়ে বেঁচেছিলাম, কিন্তু এখন আমি প্রতি পদে পদে ফিল করি আমার বাঁচতে হবে। দীর্ঘ এক সময় পার করতে হবে আমার এই মানুষটার সাথে। মুস্কানের দিকে তাকালো। মুস্কানের অঝরে কান্না দেখে ইমন চোখ সরিয়ে নিল। পরক্ষণেই মুস্কানের দিকে ফিরে মাথায় হাত রেখে বলল, কেঁদো না মুস্কান। আমাদের জীবনে দুজন এমনভাবে এগোতে হবে যাতে কোনো কষ্ট আমাদের ছুঁতে না পারে। আর যদি কোনো কষ্ট চলে আসে তাহলে যারা দুজনে সেটার মোকাবেলা করতে পারে। তোমাকে অনেক বড় হতে হবে। আমার দায়িত্ব নিতে হলে তোমায় অনেক বড় হতে হবে। মানসিকভাবে নিজেকে আরো অনেক স্ট্রং করতে হবে। বলেই গালের পানি বুড়ো আঙ্গুলে মুছে আবারও একইভাবে দাঁড়ালো। আমার এখন বাঁচতে ইচ্ছে করে, যা আগে করতো না। আগে তো আমার কাছে মুস্কান নামের এই নির্মল প্রাণীটা ছিল না। আমার কাছে অত স্নিগ্ধতা, মুগ্ধতা ভরানো মুখটা ছিল না। এখন আছে যার জন্য আমার খুব বাঁচতে ইচ্ছে করে। আমার ছোট্ট একটা সংসার সাজাতে ইচ্ছে করে। আমার জীবনে এখন লক্ষ্য স্থির হয়ে গেছে। মদের নেশার থেকে ভয়ঙ্কর নেশা প্রতি পদে পদে গ্রাস করছে আমায়। মদের নেশা আমাকে নিঃশেষ করে দেবে, আর এই নেশা আমাকে নতুন করে বাঁচতে শেখাবে। আসুন না আমরা সংসার করি, আমার খুব ভালো থাকবো। চলুন না আমরা বিয়ে করে নিই। দাদি তো বলেছে বিয়ে হয়ে গেলে আর কেউ আমাদের দিকে আঙুল তুলবে না। আপনি কেন এটা করছেন না? বলেই কাঁদতে লাগলো। ইমন মুস্কানের হাত ছাড়িয়ে বলল, বোকার মতো কাঁদছো কেন? এখনো তুমি অনেকটা ছোট। বিয়ের বয়স হলে তো বিয়ে করবো, এমনি এমনি রেখে দেবো নাকি? মুস্কান শান্ত হয়ে ইমনের দিকে তাকালো। উৎসুক কণ্ঠে বলল, দাদির তো 9 বছরে বিয়ে হয়েছে। আমাদের গ্রামে আমার বয়সে অনেকের হয়তো ছেলে মেয়েও হয়ে গেছে, তাহলে আমারও বিয়ের বয়স হয়েছে। ইমনও চুকিয়ে গেল। এই প্রথম কোনো মেয়ে এভাবে বিয়ের প্রস্তাব দিচ্ছে। নেহাতি ছেলে মানুষ, হয়তো এভাবে বলতে পারতো না ভেবেই মুচকে হাসলো। তার এই হাসিতে মুস্কানের সাহস যেন একটু বেড়ে গেল। আমাদের ক্লাসের এক মেয়ের তো 9-এ বিয়ে হয়েছে। কত মেয়েদের বয়ফ্রেন্ড আছে, তারা বয়ফ্রেন্ডের সাথে স্বামী স্ত্রীর মতোই থাকে। ওরা যদি আমার বয়সী হয়ে এত সব পারে, আমি কেন পারবো না? আমি রান্না পারি, ঘর গোছাতে পারি, কাপড় ধুতে পারি, আপনার সব কাজ তো আমিই করে দিতে পারি। শুধু আপনার বউটা না আমি। আর চোখে একবার চেয়ে আবার দৃষ্টি দূরে স্থির রাখলো। মুস্কান আবারও বলতে লাগলো, দেখুন আমাদের সাথে যে মেয়েটা পড়তো 9-এ, ওর নাম তমা। হাইটে আমার এইটুকুনি, আমার কাঁধ অব্দি হবে। ওর স্বামী লম্বা, আর ওই এইটুকুনি ছিল, তবুও তো ওকে বিয়ে করেছে। আমি তো ওর থেকে একটু বড়ই, তাহলে আমারও বিয়ের বয়স হয়েছে, তাই না বলুন? আমি তো সবার থেকে বেশি কাজ করতে পারি। বলেই হাতের কর গুনে গুনে বলতে লাগলো, ঘর সামলাতে পারি, রান্নাঘর সামলাতে পারি, আপনার কাপড় চোপড় সবটা সামলাতে পারি। ইমন নিজেকে আর স্থির রাখতে পারলো না। মুস্কানকে এক ঝটকায় নিজের কবজায় নিয়ে নিল। গাঢ় দৃষ্টি রেখে বলল, আমি সামলাতে পারবে? মুস্কান ড্যাব ড্যাব করে চেয়ে রইল। কথাটার উত্তর মনে এনেই মুখে নিয়ে নিল। কেন সামলাতে পারবো না? আপনার সব
তো আমিই দেখি, আমি সব সামলাতে পারবো। ইমন চোখ সরিয়ে মনে মনে বলল, কথার মানে বোঝার বয়স হয়নি, সে আবার আমাকে সামলাবে। ধর, এর সাথে কথা বলা মানেই সময় নষ্ট। বিয়ে করবে, বিয়ের বোঝাটা কি? বলেই হাত আলগা করে দিল। মুস্কান মনটা ভার করে ঠিক হয়ে দাঁড়ালো। যাও গিয়ে ঘুমাও, অনেক রাত হয়েছে। আপনি বিয়ে করবেন না? যাও ঘুমাও গিয়ে। বলুন না বিয়ে করবেন না। বড্ড অবাধ্য হয়ে আবারও বলল। এবার ইমন বেশ রেগে গেল। এই বিয়ে করছে কেন? বিয়ের মানে বুঝো? যাও রুমে যাও। আমি সব বুঝি, আপনি বিয়ে না করলে সবাই আমাকে আজে বাজে কথা বলে, আপনাকে খুব বাজে কথা বলে, এসব আমি সহ্য করতে পারি না। বলেই কাঁদতে লাগলো। ইমনের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। মুস্কানকে এক টান দিয়ে নিজের অনেকটা কাছে নিয়ে নিল। দু গালে শক্ত করে দু হাতে চেপে বলল। বিয়ে করবে? মুস্কান ড্যাব ড্যাব করে চেয়ে মাথা নাড়ালো। ইমন বলল, একটা ছেলে মেয়ের বৈবাহিক সম্পর্কে বিষয়ে কি বোঝো তুমি? এটুকুন মেয়ে সব সামলাবে, বড় বড় কথা। ওকে 5 মিনিট সামলাও আমায়। বলেই মুস্কানের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। বোঝানোর জন্য হলেও মুস্কানের মাঝে মত্ত হয়ে গেল ইমন। আর কোনো দিকে হুঁশ নেই তার। মুস্কান হাত দিয়ে বাধা দিতে গেলে এক হাতেই মুস্কানের 2 হাত পিছনের দিকে আটকে রাখে। মুস্কান কোনোভাবেই তার থেকে নিজেকে ছাড়াতে না পেরে নিজের পা পিছোতে লাগে। মুস্কান যত পিছায় ইমন তত আগায়। পিছানো আগানোতে মুস্কান দেয়ালে ঠেকে যায়। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, দম যেন বন্ধ হয়ে আসবে। এবার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। দাড়ির ঘষাতে থুতনি সহ গলায় আঁচ লাগছে ভীষণ। ইমনের যখন হুঁশ ফিরল, চোখ জোড়া খুলতেই মুস্কানের ভেজা চোখে চোখ পড়ল। মুহূর্তেই ছেড়ে দিল হাত জোড়া। ঠোঁট জোড়া ছাড়তেই মুস্কান জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে লাগলো। তার মুখেই সম্পূর্ণ শ্বাস ইমনের মুখে পড়ছে। ইমন তখনও মুস্কানের অনেকটা কাছে। মুস্কান অভিমানী চোখে একবার চেয়ে চোখ সরিয়ে নিল। প্রচণ্ড হাঁপাচ্ছে সে। ইমন কিছুক্ষণ অবাক চোখে মুস্কানের অবস্থা দেখল। যে ঠোঁটে এতক্ষণ নিজেকে মত্ত রেখেছিল সেই ঠোঁট জোড়া গভীর চোখে পর্যবেক্ষণ করতে লাগলো। আর নেশা ভরা গলায় বলে উঠল, পরিপক্কতার অভাব। বুড়ো আঙ্গুলের ঠোঁটে আলতো করে স্পর্শ করতেই কেঁপে উঠল মুস্কান।